কতদিন চলবে এই অন্যায় নির্যাতন? একজন উপরে রয়েছে, সে ভগবান, সে ঈশ্বর, সে আল্লাহ, যে নাম দিয়ে আমি ডাকি না কেন, উপরে কিন্তু একজন রয়েছে যে কিন্তু সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করছে। উচ্ছেদিত যে মানুষগুলো, সে মানুষগুলোর যে অবস্থা, যে অবস্থায় তারা বাস করছে, সেটা দেখলে আপনার आत्मा फेटे जाबे, आपने दो चोख दिए जल बेरोबे। नमस्कार। आसाम में वर्तमान चल रहा कुछ घटनाओं पर चर्चा करने के लिए मैं शाहनवाज। पिछले कुछ महीनों में आसाम में कुछ ऐसा घटना घट रहा है, कुछ ऐसा चल रहा है जो सरेआम दिखाई दे रहा है कि कोई परिकल्पित रूप से ये घटना घटने पर मजबूर कर रहा है। वर्तमान असम में जो सिचुएशन है वो शायद देशवासियों को इतना पता नहीं है। हम इस वीडियो के माध्यम से, आज की चर्चा के माध्यम से इस सारा घटनाक्रम पर पूरे देशवासियों का आकर्षण, पूरे देशवासियों का ध्यान लाना चाहता हूं। आज सरकार और कुछ गिने चुने संगठन आसाम के जो माहौल है उसको बिगाड़ने में जुटी हुई है, ताकि 2026 का जो विधानसभा का इलेक्शन आने वाला है, उस इलेक्शन में आज का जो शासक है, आज का जो गद्दी पर बैठा पार्टी है, उसको फिर से गद्दी हासिल हो। क्योंकि इन लोगों के पास दूसरा कोई ऐसा ठोस मुद्दा नहीं है जिस मुद्दे को सामने रख के ये सियासत कर सके। अभी हमें जो दिखाई दे रहा है उसमें स्पष्ट रूप में एक बात सामने आ रहा है, वो है कि ये जो रनिंग गवर्नमेंट है यहां पे, बीजेपी लेड गवर्नमेंट लेड बाय हेमंत बिश्व शर्मा, वो और उनका सरकार अब टोटली फेलियर है। उनकी बातों से या वो जो कर रहा है उससे साफ जाहिर है कि गवर्नमेंट का जो लॉ एंड ऑर्डर है वो टोटली फेलियर है। क्योंकि यहां पे तो सरेआम लोगों को बंदूक उठाने की सुझाव दिया जा रहा है। लोग बंदूक कब उठाएंगे? आत्मरक्षा के लिए। अभी आपका या फिर मेरा ये जो प्रोटेक्शन है, इसका जिम्मेदारी सरकार का है, लेकिन सरकार बोल रहा है कि आत्मरक्षा के लिए आपको खुद जिम्मेदार बनना है, इसीलिए आपको आर्म्स का लाइसेंस दिया जा रहा है। आप आर्म्स के लाइसेंस लेके खुद का प्रोटेक्शन खुद ही कीजिए। पिछले कुछ वीडियोस में, पिछले कुछ चर्चे में हमने ये बात बार बार दोहराया है, आज फिर दोहराता हूं कि जब एक सरकार टोटली फेलियर है तो सेंट्रल गवर्नमेंट या फिर प्रेसिडेंट ऑफ इंडिया या फिर सुप्रीम कोर्ट ऑफ इंडिया शुड इंटरफेयर इन द पॉलिटिकल अफेयर्स ऑफ द स्टेट टू प्रोटेक्ट द interest
to protect the democracy in the state. আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ভারতবর্ষের প্রত্যেকজন নাগরিকের দৃষ্টি আসামের প্রতি আকর্ষণ করার জন্য চেষ্টা করছি। কারণটা হচ্ছে আসামের সাম্প্রতিক পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে এখানকার মুখ্যমন্ত্রী পাবলিকলি বলেছে যে এখানে আত্মরক্ষার জন্য মানুষকে বন্দুক রাখাটা দরকার, যার জন্য সরকার বন্দুকের লাইসেন্স দেওয়ার জন্য পোর্টাল ওপেন করবে। তিনি সঙ্গে এই কথাও বলেছেন যে আসামের পরিস্থিতি বিস্ফোরক হওয়াটা উনি কামনা করে। ভাবতে পারেন একজন ভারতীয় হিসাবে আপনি যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিচ্ছে যে আসামের পরিস্থিতি বিস্ফোরক হওয়াটা উনি চায়। আজকে আসামে উচ্ছেদের নাম করে এই যে রাজনীতিটা হচ্ছে, এই রাজনীতিটা কেবল আসামবাসী নয়, ভারতের প্রত্যেকজন মানুষ যদি এই ঘটনাক্রমগুলো দেখে তাহলে বুঝতে পারবে যে এটা একটা রাজনৈতিক পদক্ষেপ, রাজনৈতিকভাবে কোনো একটা দল শাসনে আসার জন্য এটা একটা চক্রান্তমূলক প্রচেষ্টা। যেখানে আমরা দেখেছি যে অনেক সংগঠন যারা চাঁদা সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে, সেই সংগঠনগুলো এখন উঠে পড়ে লেগেছে ভাবুকি দিতে অথবা হুমকি দিতে। সংবাদমেল আহ্বান করে তারা স্পষ্ট ভাষায় বলেছে যে সরকার উনাদেরকে আর্মস লাইসেন্স দেবে ঠিক, তাদের হাতে মেশিন গান, তাদের হাতে স্ট্যান্ড গান, তাদের হাতে AK-47 তারা চায়, যেটা দিয়ে নাকি তারা এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের বাংলাভাষী যে মুসলমান রয়েছে তাদেরকে গুলি করে তারা নিঃশেষ করে দেবে। এই যে অরাজক পরিবেশ আর পরিস্থিতি আসামে হয়েছে তার জন্য দায়ী কিন্তু কেবল একজন ব্যক্তি যে সরকারের নেতৃত্বে রয়েছে। তার কুরুচিপূর্ণ মন মগজু, তার কুরুচিপূর্ণ মানসিকতার জন্য আজকে আসামের এমন পরিস্থিতি হয়েছে যেখানে আসামের দল সংগঠন মুক্তভাবে AK-47 রাখার জন্য সরকারকে আবেদন করছে, আর যেটা দিয়ে তারা নাকি আসামের বৈধ যে বাংলাভাষী মিয়া মুসলমান আছে তাদেরকে নিঃশেষ করে দেবে, এই হুমকি তারা দিতে পেরেছে। আজকের এই ভিডিওটা হিন্দি অথবা বাংলায় করার আমার উদ্দেশ্য হচ্ছে যে এই যে বক্তব্যগুলো, এই যে বিষয়গুলো, আমি চাই এই বিষয়গুলো ভারতবর্ষের সব মানুষ শুনুক অথবা জানুক। আসামে বিশেষ করে বাংলা ভাষাকে ইতিকিং করা হয়। আমি বাংলা বলতে পারি, সেটা আমার গর্ব। আর আমি সেই তথাকথিত সংগঠন যারা নাকি বাংলা ভাষাকে ঘৃণা করে, আসামের সরকার যারা বাংলা ভাষা কেউ বললে তাকে সহজেই বাংলাদেশি বলে চিহ্নিত করবে পারবে বলে তারা বলে, আমি তাদেরকে বলছি বাংলা ভাষা বলতে পারি, এটা আমার গর্বের বিষয়। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হয়, তার জন্য আমি আজকের এই ভিডিওটা বাংলা ভাষায় করছি অথবা হিন্দি ভাষায় করছি। আপনারা দেখবেন যে আসামে এমন একটা পরিবেশ হয়েছে যেখানে বিভিন্ন দল সংগঠন এখন বেরিয়ে আসছে, আর তারা এই নিরীহ মানুষ, দুর্বল শ্রেণীর মানুষের উপর তারা অত্যাচার করছে। বেছে বেছে তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। কালকে একটা ভিডিও দেখলাম যেখানে
একটা কি লাচিত সেনা নাকি একটা সংগঠন, সে সংগঠনের ছেলেরা দুর্বল শ্রেণীর কিছু মানুষকে বারবার সেখানে জয় আয় অসম বলার হুমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে জয় আয় অসম কেন বলবে না, বা জয় অসম বলার জন্য তাদেরকে বাধ্য করা হচ্ছে। এবার আমি তাদেরকে বলবো, জাতীয়তাবাদ এভাবে জোর করে কারো গলা দিয়ে জয় আয় অসম বললেই জাতীয়তাবাদ প্রতিষ্ঠা হবে না। আপনাদের এই ভুয়া এই উগ্র জাত্যাভিমানের জন্যই, যেটা বৃহত্তর আসামের যে পরিভাষাটা ছিল সেটা কিন্তু এখন সংক্ষিপ্ত হয়ে গেছে। আজকে বরাক ভ্যালি যদিও বা আসামের একটা পার্ট, কিন্তু বরাক ভ্যালির মানুষ এই উগ্র জাত্যাভিমানের জন্য এই মূল সুতির যে অসমিয়া লোক যারা রয়েছে তাদের থেকে একটু ভিন্ন। কারণটা একটাই, এই এই এখানের যে অসমিয়া ভাষী যে লোক আছে তারা প্রতিনিয়ত এই যারা বাংলা বলতে পারে অথবা যাদের মূল ভাষা বাংলা, তাদেরকে ঘৃণার দৃষ্টি দিয়ে দেখার একটা মানসিকতা তাদের মন মগজুতে সবসময় থাকে। আর এখন তো সব এইগুলোতে ধর্মকে সম্পৃক্ত করা হয়েছে। মুসলমান মিয়া এসব মানেই বাংলাদেশি, আসামে একটা ন্যারেটিভ সৃষ্টি হয়ে গেছে। এই যে দল সংগঠনগুলো, তাদেরকে সেই অথরিটিটা কে দিল যে বেছে বেছে মানুষকে তোমরা বের করো আর তাদের মুখ দিয়ে তোমরা জয় অসমের ধ্বনি দিতে তাদেরকে তোমরা বাধ্য করো? একটা মানুষ যখন অন্তর থেকে কাউকে ভালোবাসবে তখন তাকে বলতে হবে না, সে স্বতঃস্ফূর্ত ভাবে বলবে জয় আয় অসম। আর এই ডাফার, আমি বলছি ডাফার সংগঠন কতগুলো, ডাফার এই সংগঠন, অনেক সংগঠন এরকম রয়েছে আসামে, অনেক। কারণ সাংগঠনিক ভাবে যদি আমরা পরিসংখ্যাটা দেখি তাহলে দেখব যে আসামে সব থেকে বেশি সংগঠন আসামে রয়েছে। আর এই সংগঠনগুলোর যারা নেতৃত্ব বহনকারী লোক আছে, অধিকাংশ সংগঠনে কতগুলো ডাফার নেতৃত্ব নিয়েছে, যেগুলোর মাথায় কোনো মগজু নেই, তাদের মাথায় গোবর ভর্তি, যার জন্য তারা একটা করে ইস্যু পেলেই তারা লাফালাফি করে আর নিজেকে একজন হিরো সাজানোর তারা প্রচেষ্টা করে। আরে আসামে, উজনি আসামের একজন অবৈধ নেতা, আমি তাকে বলবো অবৈধ নেতা, কথায় কথায় সে এই সেই হ্যাংডাং নিয়ে কাউকে মেরে ফেলার হুমকি দেয়, হ্যাংডাং নিয়ে কাউকে কেটে ফেলার হুমকি দেয়। সেই নেতার যে পূর্বপুরুষ, তারা অসমের আহোমদের নামে, তার পরিয়ালের যে মুখ্যমন্ত্রী ছিল, তারা অসমের আহোমদের নামে কুকুর পালন করেছিল। এরকম তাদের নিকৃষ্ট মানসিকতা। আর তারা অসম রক্ষা করার ঠিকা নিয়েছে এখন, আর যাতে মদত করেছে সরকার। আমি কালকে দেখলাম অসমের মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছে আসামের দল সংগঠনগুলো বের হয়ে আসা দরকার, যাতে করে এই উচ্ছেদিত মানুষগুলো আর কোনো জায়গায় ঢুকতে না পারে। উচ্ছেদিত মানুষগুলো ভারতীয়। আজকে বিড়ম্বনাটা হচ্ছে এই জায়গায়, এই কথাটাতে কেউ প্রাধান্য দিচ্ছে না যে উচ্ছেদিত মানুষগুলো কে। এভাবে রাতারাতি গাড়ি ভর্তি মানুষ বাংলাদেশের বর্ডার পার হয়ে আসামে ঢুকেছে। আর আসামের যে প্রশাসন, আসামের যে পুলিশ অথবা বর্ডারে যে বিএসএফ রাখা হয়েছে, তারা কি নাকে তেল দিয়ে ঘুমিয়েছিল? তারা দেখলো না যে এইভাবে গাড়ি ভর্তি মানুষ বাংলাদেশ থেকে আসাম ঢুকছে? এই যে ন্যারেটিভটা, একটা ভুয়ো ন্যারেটিভ সৃষ্টি করে আসামের যে পরিবেশটাকে ধ্বংস করার একটা পরিকল্পনা চলছে, এটা কিন্তু জাত্যভিমানী অসমিয়ারা বুঝতে পারেনি, যার জন্য এখন এই ধ্বংসযজ্ঞ করা হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে, মানুষকে বেঘর করা হচ্ছে। মোস্ট ইন্টারেস্টিং কথা হচ্ছে যে উচ্চতম ন্যায়ালয়, মাননীয় উচ্চতম ন্যায়ালয় আজকে 2-3 দিন আগেও এই উচ্ছেদকে অবৈধ ঘোষণা করেছে। মাননীয় গুয়াহাটি উচ্চ ন্যায়ালয় উচ্ছেদ সম্পর্কে অনেক জায়গায়
স্টে অর্ডার দিয়েছে, তারপরও উচ্ছেদ করা হয়েছে। তো এটা, এই যে বেআইনি ভাবে এই ধরনের মানুষকে অত্যাচার করা হচ্ছে, এটা কতদিন চলবে? শাসনে সবসময় এই দলটা থাকবে না। আর এই ব্যক্তিটা, এই যে কুরুচিপূর্ণ একটা ব্যক্তি, একটা বিদ্বেষপূর্ণ একটা মানসিকতা সম্পন্ন একজন ব্যক্তি যদি মনে করেছে যে আমার হাতেই সবসময় আসামের শাসন থাকবে, এটা ভুল। আরে কংগ্রেস দল তো 60-70 বছর ভারতে রাজত্ব করেছে, তাকেও তো উফরে অন্য দলকে শাসনের সুবিধা ভারতের জনতা দিয়েছে। তো এটা পরিবর্তন কিন্তু প্রকৃতির একটা নিয়ম, পরিবর্তন অবশ্যই হবে। এই ধরনের অত্যাচার হবে আর এটা ভগবান ঈশ্বর আল্লাহ দেখবে না, এটা কিন্তু কেউ যদি ভাবে, এটা ভুল ভাববে। কেবল ধর্মর ভিত্তিতে কাউকে এইভাবে অত্যাচার করার যে মানসিকতারা, এটাকে আমরা গরিহনা দিচ্ছি, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আজকে বন্দুকের লাইসেন্স দেওয়ার কথা বলা হচ্ছে। আমি বলবো, এই যে বন্দুকের লাইসেন্স দেওয়ার কথা বলা হচ্ছে, এই বন্দুকের লাইসেন্স নিয়ে হাতে বন্দুক রেখে চাঁদাজীবী যেগুলো সংগঠন আছে, সেই সংগঠনগুলো রাজপথে তারা মুক্তভাবে চাঁদা কালেকশন করবে। আরে আসাম একটা এমন রাজ্য, আমি তো লজ্জিত, আমি ভারতবাসীর সামনে বলছি আমি লজ্জিত, কারণ এই আসামে কোনো অবৈধ সংগঠন, বলছি আমি অবৈধ সংগঠনের নেতা, ডাফার নেতায় বলে যে আমরা চাঁদা কালেকশন করি, সেই চাঁদা গুন্ডা ট্যাক্স, সেটা ট্যাক্স, ট্যাক্সের নাম দিয়ে, গুন্ডা ট্যাক্সের নাম দিয়ে চাঁদা কালেকশন করা হচ্ছে। তারপরও তার বিরুদ্ধে কোনো বিহিত ব্যবস্থা সরকার নিতে পারছে না বা নিচ্ছে না। এটার মিনিংটা আমরা এটা বুঝে নিচ্ছি যে সরকার কোনো না কোনো দিক দিয়ে এই চাঁদা সংস্কৃতিকে মদত করছে। আর এই বন্দুকের লাইসেন্স আগামী দিনে আসামের বুকে চাঁদা সংস্কৃতিকে মদত করবে, তার বাইরে এটা দিয়ে কিচ্ছু হবে না। কারণ এই যে যাদেরকে মারার হুমকি দেওয়া হচ্ছে, যাদেরকে AK-47 দিয়ে ধ্বংস করার হুমকি দেওয়া হচ্ছে, আমি বলছি তারা কিন্তু চুরি পরে বসেনি, তারাও কিন্তু পুরুষ। আজকে আমাকে যদি কেউ মারার হুমকি দেয়, আমাকে যদি কেউ AK-47 এর ভয় দেখায়, আমি এমন ছেলে না যে AK-47 এর ভয় দেখে বা ভয় পেয়ে আমি আমার কণ্ঠ বন্ধ করব, এমন ছেলে কিন্তু আমি নয়। আমাকে ভাবুকি দেওয়া হচ্ছে, অনেক দিক দিয়ে ফোন করে মেসেজ করে আমাকে ভাবুকি দেওয়া হচ্ছে। আমার এই ভিডিওতেও অনেক গোলাম, ভৃত্য অথবা কুকুর সদৃশ কিছু ব্যক্তি এখানে লাফালাফি করবে, ভোকাভুকি করবে, সেটা তাদের স্বভাব। কিন্তু আমি বলে দিচ্ছি যে আমি এমন একটা ছেলে না যে ছেলেটা কারো হুমকি, কারো AK-47 এর ভয় দেখে আমি আমার কণ্ঠকে বন্ধ করব। আমি চাই আসামের নির্যাতিত, নিপীড়িত, যাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, সেই সম্প্রদায়ের প্রত্যেকজন মানুষ একজন সাহসী সৈনিক হিসাবে এই আসামে দাঁড়িয়ে থাকতে হবে। কারণ এটা জীবন মরণের প্রশ্ন। এখন সরেআম এখানে মানুষকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আজকে আত্মরক্ষার জন্য আমি যে কোনো পর্যায়ে যেতে পারি, কারণ ভারতবর্ষের আইন ব্যবস্থা আমাকে আত্মরক্ষা করার যে পারমিশন সেটা আমাকে দিয়েছে। যারা AK-47 হাতে নিয়ে মানুষকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপর কোনো ব্যবস্থা নিতে পারছে না এই সরকার। ধিক্কার জানাচ্ছে এই মানসিকতাকে। কতদিন চলবে, কতদিন চলবে এই অন্যায় নির্যাতন? একজন উপরে রয়েছে, সে ভগবান, সে ঈশ্বর, সে আল্লাহ, যে নাম দিয়ে আমি ডাকি না কেন, উপরে কিন্তু একজন রয়েছে যে কিন্তু সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করছে। মানুষের বদদুয়া লাগতে বেশি সময় লাগে না, কারণ মানুষকে নির্যাতনের একটা সীমা থাকা দরকার। আজকে উচ্ছেদিত যে মানুষগুলো, সে মানুষগুলোর যে অবস্থা, যে অবস্থায় তারা বাস করছে, সেটা দেখলে আপনার আত্মা ফেটে যাবে, আপনার দু চোখ দিয়ে জল বেরোবে। তারপরও দেখছি এই সংগঠনগুলো নির্দয়ভাবে বলে যাচ্ছে যে মানুষগুলোকে গুলি করে মেরে ফেলা দরকার। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তারা
তিরপালের নিচে থাকার জন্য প্রচেষ্টা করছে, সেখানেও তাদেরকে শান্তি মতো থাকতে দেওয়া হচ্ছে না। এটা কি একটা সিভিলাইজ সোসাইটি? আমি প্রশ্ন করছি ভারতবর্ষের প্রত্যেকজন নাগরিককে যে এটা কি একটা সিভিলাইজ সোসাইটি? আসামে কি এখনো সভ্যতা বেঁচে আছে? আসাম কি সভ্য মানুষের দেশ? আমরা যদি একটা সিভিলাইজ সোসাইটিতে বাস করি, আমরা যদি সভ্য, তাহলে কেন এমন একটা পরিবেশ আসামে হয়েছে? এই কথাগুলো বিবেচনা করার জন্য আমি প্রত্যেক পক্ষকে আহ্বান রাখছি।